আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছে আমি মোস্তাক স্যার। আজ আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন একটি গুরুত্বপূর্ণ টপিক এবং খুব ইজি। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেনের বিষয়গুলো আলোচনা করা হবে এবং 22টি রুলস এখানে আলোচনা করা হবে। 22টি রুলসের মধ্যেই ট্যাগ কোশ্চেনের সকল নিয়মকানুন আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটি দেখলে ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। ইজিলি যে কোনো ট্যাগ কোশ্চেন সমাধান করতে পারবো। তো চলুন আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জেনে নিই। ট্যাগ কোশ্চেন কাকে বলে? সংজ্ঞা: ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। ইংরেজি বাক্যের শেষে সমর্থনসূচক কোনো প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলে। সাধারণত কোনো একটি বাক্য হ্যাঁবোধক অথবা না বোধক যাই হোক না কেন, তার শেষে উক্ত বাক্যকে সমর্থন করার জন্য যুক্ত করা ছোট প্রশ্নটি ট্যাগ কোশ্চেন। অর্থাৎ বাক্যের শেষে যে একটি ছোট্ট প্রশ্ন জুড়ে দেওয়া হয় কোশ্চেন আকারে, সেই অংশটুকুকে ট্যাগ কোশ্চেন বলে। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। চলুন আমরা উদাহরণ দেখি। কিছু উদাহরণ: এভরিবডি লাভস ফ্লাওয়ার। এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেক ব্যক্তি ফুলকে ভালোবাসে। তারপরে লেখা আছে ডোন্ট দে, তারা কি ভালোবাসে না? এই যে ভায়োলেট কালার বা রঙিন অংশটুকু যে আছে ডোন্ট দে, এই অংশটুকুকে হচ্ছে ট্যাগ কোশ্চেন। এভরিবডি লাভস ফ্লাওয়ার এই বাক্যের ট্যাগ কোশ্চেন হচ্ছে ডোন্ট দে, এই অংশটুকু। এভাবে বি নাম্বার, মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, মানে টাকা আমাদের জীবনের জন্য খুব একটি প্রয়োজন। ইজেন্ট ইট, এটা কি অত্যাবশ্যক নয় বা প্রয়োজনীয় না? সি নাম্বার, সো উই শুড ফেস দেম উইথ কারেজ, শুড নট উই। এভাবে বাক্যের শেষে যে অংশটুকু প্রশ্ন আকারে জুড়ে দেওয়া হয়েছে, এই অংশটুকুকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। কারণ ট্যাগ কোশ্চেন করার জন্য কিছু রুলস আছে, এক একটির এক এক নিয়ম। ট্যাগ কোশ্চেন রুলসগুলো মনে রাখার জন্য খুব সহজ পদ্ধতি নিচে আলোচনা করা হচ্ছে। এখানে মোট 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্ট মনে রাখলে ট্যাগ কোশ্চেন মনে রাখা খুব সহজ হয়ে যাবে। মূল বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটি না বোধক হয়। মূল বাক্যটি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য হলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য হলে ট্যাগ কোশ্চেনটি না বোধক হয়। মূল বাক্যটি নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটি হ্যাঁ বোধক হয়। অর্থাৎ যে বাক্যটির ট্যাগ কোশ্চেন করব, সে বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি না বোধক হবে, আর মূল বাক্যটি যদি না বোধক হয় তবে ট্যাগ কোশ্চেনটি হ্যাঁ বোধক হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে। ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ যেহেতু এ বাক্যের শেষে যে অংশটুকু জুড়ে দেই সেটুকু মাধ্যমে আমরা প্রশ্ন করি, এই কারণে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। মূল বাক্যে থাকা সাবজেক্ট ট্যাগ কোশ্চেন এ সব সময় প্রোনাউন হয়। মূল বাক্যে থাকা সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে সবসময় প্রোনাউন হয়। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় আমরা অবশ্যই প্রোনাউন লিখব, মানে নাউন আসে না। ট্যাগ কোশ্চেনে কোনো নাউন আসে না, সেখানে প্রোনাউন বসাতে হয়। মূল বাক্যটি যে টেন্সে থাকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের পূর্বে সেই টেন্সের অক্সিলারি ভার্ব বসে। মানে মূল বাক্যটি যে টেন্সে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো টেন্সে থাকতে পারে। যে কোনো যে টেন্সে থাকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের পূর্বে সেই টেন্সের অক্সিলারি ভার্ব বসে। অর্থাৎ মূল বাক্যে বা মূল সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকে, ট্যাগ কোশ্চেনের বাক্যে বা ট্যাগ কোশ্চেনের করার জন্য যে বাক্যটি আমরা লিখি, সেই বাক্যে সেই অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসে। চলুন আমরা এবার গুরুত্বপূর্ণ রুলসগুলো আলোচনা করি। নেগেটিভ ট্যাগ কোশ্চেন গঠন করতে অক্সিলারি ভার্ব সমূহ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়, যা নিচে দেওয়া হলো।
হ্যাঁ, এই যে ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বের অনেক সংক্ষিপ্ত রূপ আছে, এগুলো আমাদের জেনে নেওয়া উচিত। যেমন ডু নট থাকলে ডন্ট হয়, হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট হয়, ডাজ নট থাকলে ডাজেন্ট হয়। এই শেষের সমান বা ইকুয়ালের শেষে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে বলা হয় সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ, এগুলো আমাদের জেনে নিতে হবে, তাহলে ট্যাগ কোশ্চেনে বসা সহজ হবে। ট্যাগ কোশ্চেনের গ্রামাটিক্যাল নিয়ম নাম্বার, রুলস নাম্বার 1, রুল নাম্বার 1। এবার 22টি রুলস এখানে আলোচনা করা হবে। 22টি রুলস যদি আমরা মনে রাখি, কোনো ট্যাগ কোশ্চেন আমাদের বাধা হয়ে দাঁড়াবে না, অবশ্যই আমরা পারবো। 22টি রুলস মনে রাখতে হবে আমাদের। নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ নেগেটিভ বাক্য, নাবোধক বক্তব্য এর শেষে অ্যাফার্মেটিভ বা হাবোধক কোশ্চেন ট্যাগ হয়। যেমন দেখি, ইউ ডিড নট বা ইউ ডিডন্ট সি হিম, তুমি কি তাকে দেখনি। হ্যাঁ, মানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং নেগেটিভ বাক্য, নট আছে এই জন্য নেগেটিভ বাক্য। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভের নট উঠে যাবে। ট্যাগ কোশ্চেনের যে অংশটুকু এখানে শুধু আছে ডিড ইউ, ডিড ইউ, এখানে নট শব্দটি উঠে গেছে। এক কথায় আগের বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে পরের বাক্যটিতে আমাদের নট উঠিয়ে দিতে হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের বাক্যটিতে নট থাকবে না। আর যদি নট না থাকে তাহলে নট বসাতে হবে। রাজু ক্যান নট ড্রাইভ, রাজু চালাতে পারে না। ক্যান হি, সে কি পারে না। হি ইজ নট এ গুড বয়, সে একজন ভালো ছাত্র না। ইজ হি, সে কি ভালো ছাত্র, এর মানে বোঝাচ্ছে সে ভালো ছাত্র নয়। যদি ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয় তাহলে আসলে মূলত সেটা নেগেটিভ অর্থ দেয়, আর যদি ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হয় তাহলে আসলে মূলত সে অ্যাফার্মেটিভ অর্থ দেয়। এইখানে এই বাক্যগুলো এভাবে প্রকাশ করা হয়। রুল নাম্বার 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস, হ্যাঁ বোধক বক্তব্য এর শেষে নেগেটিভ না বোধক কোশ্চেন ট্যাগ হয়। এর আগে বলেছি আমি যে অ্যাফার্মেটিভ যদি সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় বাক্যটিতে অক্সিলারি ভার্বের সাথে নট কথাটি বসবে, নট ওয়ার্ড বসবে। ফ্লাওয়ার দ্য হাউস, ফ্লাওয়ার দ্য হাউস, উডেন্ট ইউ। রতন ওয়াজ প্লেয়িং ফুটবল, রতন ফুটবল খেলছিল। এখানে বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেন করার সময় এখানে নট যোগ করা হয়েছে, যে ওয়াজেন্ট হি, সে কি খেলছিল না। ওয়াজেন্ট হি, সে কি খেলছিল না। এখানে মূল বাক্যে ওয়াজ কথাটি হচ্ছে ওয়াজ, ওয়ার্ড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ওয়াজের শেষে কি নট যোগ করা হয়েছে। ওয়াজেন্ট হি, সে কি খেলছিল না। হি লিভস ইন লন্ডন, ডাজেন্ট হি, হি লিভস ইন লন্ডন। এ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডাজ নট, ডাজ যোগ হবে এবং বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য নট আসবে। ডাজেন্ট হি, হ্যাঁ, সে কি বাস করে না। হ্যাঁ, হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বাস করে। ডাজেন্ট হি, সে কি লন্ডনে বাস করে না। এর মানে হচ্ছে যে সে লন্ডনেই বাস করে। আচ্ছা, এভাবে বাকিগুলো করা হয়েছে। এবার রুল 3, অক্সিলারি ভার্ব দিয়ে যুক্ত অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস এর কোশ্চেন ট্যাগ উক্ত অক্সিলারি ভার্ব দিয়েই করা হয়। অক্সিলারি ভার্ব দিয়ে যুক্ত অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের কোশ্চেন ট্যাগ উক্ত অক্সিলারি ভার্ব দিয়েই করা হয়। ঠিক আছে, এর আগেও বলেছি যে অক্সিলারি ভার্ব আগের বাক্যে অর্থাৎ মূল বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্ব দিয়েই ট্যাগ কোশ্চেন করা হয়। যেমন রুমা ইজ সিঙ্গিং, রুমা গাচ্ছে, রুমা গাইতেছে। হ্যাঁ, ইজেন্ট সি, সে কি গাইতেছে না। দে আর প্লেইং, আরেন্ট দে, আরেন্ট দে, তারা কি খেলছে না। জিনা, না জিনিয়া হ্যাজ ডান দ্য ওয়ার্ক, জিনিয়া কাজটি করেছে। হ্যাজেন্ট সি, সে কি করে না। এভাবে প্রত্যেকটি মূল বাক্যের অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করা হয়।
রুলস 4, অক্সিলারি ভার্ব নেই এমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট এর প্রেজেন্ট টেন্স সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে কোশ্চেন ট্যাগ ডাজ নট বসে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য। প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না। যখন প্রশ্নবোধক বা নেগেটিভ করা হয় তখন তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ নিয়ে আসতে হয়। আচ্ছা, এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ আসবে। যেমন রাজু ওয়াক্স স্লোলি, রাজু ধীরে ধীরে হাঁটে। ডাজেন্ট সি, সে কি হাঁটে না। ম্যারাডোনা প্লেস ওয়েল, ম্যারাডোনা ভালো খেলে। ডাজেন্ট হি, হ্যাঁ, সে কি খেলে না। দি সান গিভস আস লাইট, ডাজ নট ইট, মানে ডাজেন্ট ইট, এটা কি কিরণ দেয় না। দি সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে কিরণ দেয়। ডাজেন্ট ইট, এটা কি কিরণ দেয় না। এবার 5 নম্বর রুল, অক্সিলারি ভার্ব নেই এমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তবে কোশ্চেন ট্যাগে ডন্ট বসে। যেমন আই লাভ ইউ, ডন্ট আই, এখানে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বাক্যটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট নাই। বাক্যটিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট নাই। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট না থাকলে ডু নট আসবে, অ্যাফার্মেটিভ বাক্য হিসেবে ডু নট আসবে। এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আসবে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ডন্ট আই, আমি কি ভালোবাসি না। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। ডন্ট দে, তারা কি খেলে না। এভাবে। এবার 6 নম্বর রুলস, অক্সিলারি ভার্ব নেই এমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি পাস্ট ইনডেফিনাইট টেন্স হলে সাবজেক্ট ম্যাটার এর সকল পার্সনের ক্ষেত্রে কোশ্চেন ট্যাগে ডিড নট বসে, অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট মানে অ্যাফার্মেটিভ বাক্য হ্যাঁবোধক বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই ডিডেন্ট আসবে। যেমন আই ওয়েন্ট টু ব্যাংকক, ডিডেন্ট আই। আই ওয়েন্ট টু ব্যাংকক, আমি ব্যাংকক গেছিলাম। ডিডেন্ট আই, আমি কি ব্যাংককে গেছিলাম না। দে প্লেড ক্রিকেট, তারা ফুটবল না তারা ক্রিকেট খেললো। ডিডেন্ট দে, তারা কি খেললো না। হি বট এ কার, সে একটি গাড়ি কিনলো। ডিডেন্ট হি, সে কি কিনলো না। সবগুলোই পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে এখানে ডিড নট ব্যবহার করা হয়েছে। এরপরে রুলস 7, স্টেটমেন্টটির সাবজেক্ট যদি অর্থাৎ বাক্যটির সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান হয় তবে ট্যাগ কোশ্চেন অর্থাৎ কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হয়। অর্থাৎ মূল বাক্যে প্রথম বাক্যে যদি সাবজেক্ট এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান হয় তাহলে ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট হয় সেক্ষেত্রে দে আসবে, সামবডি, সামওয়ান এগুলো আসবে না, ওইগুলোর পরিবর্তে দে ব্যবহার করা হবে। দে মানে তারা। আচ্ছা, এভরিওয়ান থ্যাঙ্কড ইউ, প্রত্যেক ব্যক্তি তোমাকে ধন্যবাদ দিল। ডিডেন্ট দে, তারা কি ধন্যবাদ দিল না। আর এখানে ডিডেন্ট কেন আসলো, কারণ বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এভরিওয়ানের পরিবর্তে দে এসেছে। এভাবে সামবডি হ্যাজ ডান ইট, প্রত্যেকে ইহা করেছে। হ্যাভেন্ট দে, তারা কি ইহা করে নাই। এখানে দেখো প্রথম বাক্যে হ্যাজ আছে, পরের বাক্যে কিন্তু হ্যাভ নট হয়েছে, কারণ সামবডির পরিবর্তে যেহেতু দে ব্যবহার করা হচ্ছে, দে সাবজেক্ট আসার কারণে এখানে হ্যাভ নট ব্যবহার হয়েছে, হ্যাভেন্ট। এভাবে বাকিগুলো করা হয়েছে। এভরিবডি লাভস মি, প্রত্যেক ব্যক্তি আমাকে ভালোবাসে। ডন্ট দে, তারা কি ভালোবাসে না। এভাবে। এরপর 8 রুল 8, ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ না বুঝিয়ে শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয় তখন ট্যাগ কোশ্চেনে উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করা হয়। যেমন ডু দ্য সাম,
অঙ্কটি করো। উইল ইউ, তুমি কি করবে? অর ডু দ্য সাম, ওয়ান্ট ইউ, অঙ্কটি করো, তুমি কি করবে না? এভাবে। এরপরে রুল 9, ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ বোঝালে কোশ্চেন ট্যাগে ক্যান ইউ, উড ইউ অথবা কুড ইউ ব্যবহার করা হয়। যেমন ওয়েট হেয়ার এ মোমেন্ট, ক্যান ইউ, তুমি এক মুহূর্ত এখানে অপেক্ষা করো, ক্যান ইউ, তুমি কি পারো? গিভ মি অ্যান এক্সাম্পল, আমাকে একটি উদাহরণ দাও, কুড ইউ, তুমি কি পারো? মানে বিষয়টি একটু অনুরোধ করার মতো বোঝাচ্ছে। হ্যাঁ, তা অনুরোধ করার মতো যদি হয় তাহলে কুড এবং উড ব্যবহার করা হবে, কুড ইউ, উড ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য এগুলো। রুল 10, ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ডু নট দিয়ে শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ বাক্যটির প্রথমে যদি ডু নট থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় শুধু উইল ইউ ব্যবহার করা হয়। যেমন ডু নট মেক এ নয়, গোলমাল করিও না, উইল ইউ, তোমরা কি গোলমাল করবে? ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়ায়ও না, উইল ইউ, তোমরা কি দৌড়াবে? বিষয়টা এরকম। এবার রুল 11 মানে 11 নাম্বার, ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি লেট আস দিয়ে শুরু হয় তবে কোশ্চেন ট্যাগে শ্যাল উই ব্যবহার করা হয়। লেট আস মানে চলো আমরা, লেট আস হ্যাভ আ পিকনিক, চলো আমরা একটি পিকনিক করি, শ্যাল উই, আমরা কি করবো? হ্যাঁ, অথবা লেট আস হ্যাভ আ পিকনিক, চলো আমরা একটি পিকনিক খাই, হ্যাঁ, শ্যাল উই, আমরা কি খাবো? বিষয়টা এরকম। লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা হাঁটার জন্য যাই, লেট আস গো, চলো আমরা যাই, ফর এ ওয়াক, হাঁটার জন্য, শ্যাল উই, আমরা কি যাব? বিষয়টা হচ্ছে এরকম যে লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই বা হাঁটার জন্য যাই, শ্যাল উই, আমরা কি যাব? রুল 12, যে সকল স্টেটমেন্টে নাইদার, নো, নান, নো ওয়ান, নো বডি, নাথিং, স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি ইভার, সেলডম ইত্যাদি রয়েছে, সে সকল স্টেটমেন্টকে নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে গণ্য করা হয় এবং এর সাথে পজিটিভ ট্যাগ ব্যবহার করা হয়। মানে এখানে ওপরে যে ওয়ার্ডগুলো দেখলাম এগুলো সবগুলোই নেগেটিভ। এগুলো দিয়ে যখন বাক্য আসবে ট্যাগ কোশ্চেনটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। নিচে উদাহরণে দেখতে পাচ্ছি আমরা, নো সল্ট ইজ অ্যালাউড, কোনো লবণ অনুমোদিত নয়, মানে কোনো লবণ দেওয়া যাবে না। ইজ ইট, এটা কি দেওয়া যাবে? হ্যাঁ, এখানে দেখো প্রথম বাক্যে নো আছে, এই জন্য ইজের সাথে ট্যাগ কোশ্চেনের অংশটুকু ইজের সাথে নট যোগ করা হয় না, শুধু ইজ আনা হয়েছে। নো সল্ট অ্যালাউড, ইজ ইট, আর সল্টের পরিবর্তে এখানে ইট আনা হয়েছে। হ্যাঁ, ইট আনা হয়েছে কারণ ট্যাগ কোশ্চেনে কখনো নাউন আসে না, সবসময় এখানে প্রোনাউন ব্যবহার করা হয়। নাথিং ওয়াজ সেইড, নাথিং ওয়াজ সেইড, কোনো কিছু বলা ছিল না, কোনো কিছু বলার ছিল না। ওয়াজ ইট, তার মানে কোনো কিছু কি বলার ছিল, এটা বোঝাচ্ছে। এখানে ইট কিন্তু ওই নাথিংয়ের পরিবর্তে আসছে, আর নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ, এই কারণে ওয়াজের সাথে নট যোগ করা হয় নাই। রিনা হার্ডলি ইভার গোজ টু কলেজ, ডাজ শি, মানে রিনা কি কদাচিত বা কখনো কলেজ যায়? আসলে সে কলেজ যায় না। হ্যাঁ, এই জন্য এখানে নেগেটিভ অর্থ ধরে লিখতে হবে ট্যাগ কোশ্চেনটি। তাহলে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু গোজ ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং হার্ডলি হচ্ছে নেগেটিভ ফর্ম, নেগেটিভ অর্থ দিচ্ছে, মানে কদাচিত। হার্ডলি শব্দের অর্থ কদাচিত, ইভার অর্থ কখনো। রিনা হার্ডলি ইভার গোজ টু কলেজ, রিনা কখনো কদাচিত কলেজ যায়। ডাজ সি, সে কি যায়? ডাজ সি, সে কি যায়? এখানে ডাজ আসবে কারণ যেহেতু আগের বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
এই জন্য ডাজ কথাটি যোগ হয়েছে, এবং হার্ডলি নেগেটিভ এই জন্য নট কথাটি উঠে গেছে। বার্কিং ডগ সেলডম বিটস, হ্যাঁ, মানে বার্কিং ডগ সেলডম বাইট, ঘেউ ঘেউ করা কুকুর, হ্যাঁ, কি করে, কামড় দেয়, কিন্তু আসলে এটা অর্থ না, যত গর্জে তত বর্ষে না, এরকম কথাটা আসছে, যত গর্জে তত বর্ষে না, আমরা প্রবাদ বাক্য হিসেবে এটা জানি। তাহলে এই যে না কথাটা আসলো, এটা তো নেগেটিভ, সেলডম কথাটি নেগেটিভ অর্থ প্রদান করছে। এখানে ডু দে, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বার্কিং ডগস বহু বচন সাবজেক্ট, সেলডম বাইট, এখানে সেলডম হচ্ছে ভার্ব, হ্যাঁ, এই জন্য এই বার্কিং ডগসের পরিবর্তে দে আসছে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে অক্সিলারি ভার্ব ডু এসেছে। রুল 13 নাম্বার, স্টেটমেন্টটির সাবজেক্ট যদি রুল 13 স্টেটমেন্টটির সাবজেক্ট যদি অ্যানিওয়ান, অ্যানিবডি, নো ওয়ান, নো বডি, নান, নাইদার হয়, তবে কোশ্চিন ট্যাগের সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হয়। যেমন নো ওয়ান উড অবজেক্ট, উড দে, এখানে নো ওয়ান, এগুলো তো সব নেগেটিভ। অ্যানিবডি, অ্যানি, অন তো নেগেটিভ না। আচ্ছা, এখানে কি বলছে যে কোশ্চিন ট্যাগের সাবজেক্ট হিসেবে দে আসে, দে ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে নো ওয়ান উড অবজেক্ট, উড দে, এখানে নো ওয়ান নেগেটিভ, এই জন্য উডের সাথে কি যোগ হয় নাই, নট যোগ হয় নাই, হ্যাঁ। আচ্ছা, আর এখানে সাবজেক্ট নো ওয়ানের পরিবর্তে দে ব্যবহার হবে, এটা তো আমরা আগেই জেনে এসেছি। নাইদার অফ দেম, তাদের কেউ, কমপ্লেন মানে অভিযোগ করে নাই, তাদের কেউ অভিযোগ করে নাই, নাইদার এটাও নেগেটিভ, এই জন্য হ্যাঁ নট আসে নাই। এবং বাক্যটি কমপ্লেন মানে এটি পাস্ট ইনডিফিনিট, এই জন্য ডিড দে আর নাইদার অফ দেম এগুলোর পরিবর্তে কি আসবে, দে আসবে। উপরে মানে উপরে যে রুল দেওয়া হয়েছে এখানে বলে দিয়েছে যে এগুলোর পরিবর্তে দে ব্যবহার করা হবে। অ্যানিওয়ান, হ্যাঁ, এটার পরিবর্তে দে ব্যবহার করা হবে। অ্যানিওয়ান ক্যান পার্টিসিপেট, হ্যাঁ, ক্যান নট দে, অ্যানিওয়ান কিন্তু নেগেটিভ না, এই জন্য এখানে ক্যান নট ব্যবহার করা হয়েছে এবং অ্যানিওনের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে। নো বডি উইল কাম, প্রত্যেক ব্যক্তি এখানে আসবে, প্রত্যেক ব্যক্তি আসবে। নো বডি এটার পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে, কিন্তু নো বডি তো নেগেটিভ, হ্যাঁ, যেহেতু নো আছে এই কারণে উইল দে হবে। এরপরে রুল 14 স্টেটমেন্টটি যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয়, তবে কোশ্চেন ট্যাগের সাবজেক্ট ও দেয়ার হবে। স্টেটমেন্টটি যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয়, তবে কোশ্চেন ট্যাগের সাবজেক্ট ও দেয়ার হবে। যেমন দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের একটি কলেজ আছে, আমাদের গ্রামে একটি কলেজ আছে। তাহলে এখানে সাবজেক্ট বলে দিয়েছে, যদি দেয়ার দ্বারা বাক্যটি শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দেয়ার, এই কারণে এখানে দেয়ার সাবজেক্ট হিসেবে আসছে। দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ আছে। ইজেন্ট দেয়ার, সেখানে কি নাই। দেয়ার ইজ নট এনাফ স্পেস, অনেক প্রশস্ত জায়গা বা অনেক স্পেস নেই, যথেষ্ট স্পেস নেই। দেয়ার ইজ নট এনাফ স্পেস, ইজ দেয়ার, সেখানে কি আছে, হ্যাঁ। দেয়ার ওয়াজ নট মেনি স্টুডেন্টস, অনেক স্টুডেন্ট ছিল না, সেখানে অনেক স্টুডেন্ট বা ছাত্র ছিল না। ওয়াজ ওয়ার দেয়ার, সেখানে কি ছিল। এইভাবে আমরা দেয়ার দিয়ে যদি বাক্য থাকে ট্যাগ কোশ্চেনে দেয়ার সাবজেক্ট নেব। এরপরে 15 রুলস 15 স্টেটমেন্টটির সাবজেক্ট যদি নাথিং হয়, তবে কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। নাথিং ওয়াজ সেইড, ওয়াজ ইট, প্রশ্নতে ওপরে বলেই দিয়েছে যে যদি নাথিং সাবজেক্ট হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট নিব। হ্যাঁ, নাথিং ওয়াজ সেড, হ্যাঁ, কোনো কিছু বলার ছিল না, ওয়াজ ইট, কোনো কিছু কি বলার ছিল। 16 নাম্বার স্টেটমেন্টটি যদি বি ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, তবে কোশ্চেন ট্যাগ করার সময় অক্সিলারি ভার্বটির নেগেটিভ ট্যাগ ব্যবহৃত হয়। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে ইজ শব্দটি হচ্ছে বি ভার্ব, তো বি ভার্ব যদি হয়
এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি বি ভার্ব ব্যবহার হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করা হবে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর, ইজেন্ট ইট, ইহা কি সুন্দর নয়, হোয়াট আ ফুল ইউ আর, তুমি কত বোকা, আরেন্ট ইউ, তুমি কি বোকা নও। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর এর পরে কি হয়েছে, নট যোগ করা হয়েছে। 17, স্টেটমেন্টটি যদি মূল ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তবে কোশ্চেন ট্যাগ করার সময় টেন্স ও সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী ডু নট, ডাজ নট ও ডিড নট ব্যবহৃত হয়। যেমন হাউ স্লোলি সি ওয়াক, সে কত ধীরে হাঁটে। এখানে সি এর পরে যে ওয়াক্স ভার্বটি আছে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ডাজ নট আসবে, তাহলে ডাজ নট সি। তারপরে দেখি হাউ ফান হি টকড, হ্যাঁ সে কত, হাউ ফানি হি টক, সে কত মানে কথা বলে, মজার মজার কথা বলে। এখানে বিষয়টা হচ্ছে যে এখানে টক শব্দটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ডিড নট আসবে, তাহলে ডিড নট হি, হ্যাঁ ডিড নট হি। হাউ স্কিলফুললি দে প্লে, হ্যাঁ তারা কিভাবে দক্ষতার সাথে খেলে, হ্যাঁ ডোন্ট দে, তারা কি খেলে না, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দের পরে যে প্লে আছে, তাহলে এভাবে সাবজেক্টগুলোর পরে যখন ভার্ব ওয়ান হয় তখন ডাজ নট বা ডু নট আসবে, আর সাবজেক্টের পরে যদি ভার্ব টু হয় তাহলে ডিড নট আসবে। এই বিষয়টি ওপরে নিয়মের মধ্যে দেওয়া হয়েছে। রুলস 18, কিছু অপ্রাণীবাচক বস্তু যেমন দি সান, সামার, উইন্টার, ডেথ ইত্যাদি যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো পুংলিঙ্গ নির্দেশ করে এবং কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হি হয়। যেমন দি সান সেটস, হ্যাঁ হিজ বিমস অন রিচ অ্যান্ড পোর অ্যালাইক, ডাজেন্ট হি। এ বাক্যটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দি সান হচ্ছে সাবজেক্ট, দি সান হচ্ছে সাবজেক্ট, সেটস হচ্ছে ভার্ব, সেটসের সাথে এস যোগ করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ডাজ নট এসেছে এবং দি সানের পরিবর্তে হি এসেছে, কারণ দি সান, সামার, উইন্টার, ডেথ এগুলো হচ্ছে পুল্লিঙ্গ প্রাণী, এগুলো হচ্ছে পুল্লিঙ্গ হিসেবে, অপ্রাণীবাচক বস্তু কিন্তু পুল্লিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়। ইত্যাদি যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো পুল্লিঙ্গ নির্দেশ করে। তবে অপ্রাণীবাচক নাউনগুলো যদি অপ্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তবে কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। যেমন দি সান ইজ ভেরি হট, সূর্য হয় খুব গরম, ইজেন্ট ইট, এটা কি গরম না। দি মুন শাইন্স ইট নাইট, হ্যাঁ চন্দ্র রাতে কিরণ দেয়, ডাজ নট ইট বা ডাজেন্ট ইট, এটা কি রাতে কিরণ দেয় না। 19 নম্বর, কিছু অপ্রাণীবাচক বস্তু যেমন দি মুন, দি আর্থ, স্প্রিং, অটাম, নেচার, লিবার্টি, জাস্টিস, মার্সি, পিস, হোপ, চ্যারিটি, রিভার, দি পদ্মা, দি মেঘনা ইত্যাদি যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো স্ত্রীলিঙ্গ নির্দেশ করে এবং কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হিসেবে সি ব্যবহৃত হয়। যেমন দি মুন হ্যাজ হিডেন, চন্দ্র লুকাইয়াছে, হ্যাঁ হিডেন মানে কি লুকানো নাকি, দি মুন হ্যাজ হিডেন, চন্দ্র লুকিয়েছে, মনে হচ্ছে একজন মানুষের মতন কথা বলছে তাই না, যে ও মানুষ, ও নিজে লুকিয়ে দিয়েছে। হার ফেস, তার চেহারা, বিহাইন্ড এ ক্লাউড, কিসের পিছনে, মেঘের পিছনে তার চেহারা চন্দ্র লুকিয়ে দিয়েছে, মানে লুকিয়েছে, তার চেহারা লুকিয়েছে। এটা এই যে মানে একটা কাজ করছে, শুনে মনে হচ্ছে কি যে একজন মানুষে করেছে মনে হচ্ছে, মানে এটা প্রাণীবাচকের মতন কাজ হয়েছে। এই কারণে এখানে দি মুনের পরিবর্তে কি হবে, সি ব্যবহার করা হবে। হ্যাঁ এখানে দি মুন স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা বস্তুর মতন অপ্রাণীবাচক বস্তু কিন্তু প্রাণীর মতো যখন কাজ করবে তখন এগুলো
হ্যাঁ, এগুলোর পরিবর্তে সি ব্যবহার করা হবে। এরপরে দেখি স্প্রিং মানে বসন্তকাল, হ্যাজ স্প্রেড ছড়িয়ে দিয়েছে, মানে স্প্রিং মানে বসন্তকাল নিজেই ছড়িয়ে দিয়েছে। এটাও কিন্তু কি হচ্ছে, ছড়ানো কাজটা সাধারণত কারা করে, মানুষই করে, কিন্তু স্প্রিং বসন্ত ছড়িয়ে দিচ্ছে, মানে বসন্তকে এখানে জাস্ট বাক্য থেকে বোঝা যাচ্ছে যে এটা প্রাণীর মতো কাজ করছে। হ্যাঁ, যে সে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, হার মেন্টল অফ গ্রিন ওভার দ্য আর্থ হ্যাজ নট সি। এখানে বাক্যটি হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য হ্যাজন্ট সি এসেছে এবং স্প্রিংয়ের পরিবর্তে সি এসেছে। আচ্ছা, তারপরে দেখি পিস হ্যাজ হার ভিক্টোরিজ ইন দ্য লং রান। এখানেও কি হচ্ছে, হ্যাজের পরে হ্যাজ এসেছে, হ্যাজের সাথে হ্যাজ নট যোগ হয়েছে, হ্যাজেন্ট সি। আচ্ছা, এখানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পিস হ্যাজ আর ভিক্টোরিজ, কিন্তু এখানে মেন ক্রিয়া মূল ক্রিয়া হিসেবে হ্যাজ এসেছে, ওই হ্যাজ শব্দটিকেই ধরে এখানে ট্যাগ কোশ্চেন করা হয়েছে, এখানে ডু ডাজ আসবে না। এরপরে 20 নম্বর, কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ বা হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশে ভিন্ন রূপ কোশ্চেন ট্যাগ গঠিত হয়। এই যে এখানে 20 নম্বরে বলে দিয়েছে যে কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে মানে ওর পরে যদি আর কোনো ভার্ব না থাকে, ব্রিটিশ ও আমেরিকানে ভিন্ন ভিন্ন রূপে ট্যাগ কোশ্চেন গঠিত হয়। মানে ব্রিটিশের এক নিয়ম, আমেরিকান ইংলিশে আরেক নিয়ম। ব্রিটিশ ইংলিশে হ্যাভ নট, হ্যাজ নট ও হ্যাড নট কোশ্চেন ট্যাগ হিসেবে ব্যবহৃত হয়। যেমন ইউ হ্যাভ টু চিলড্রেন, হ্যাভেন্ট ইউ। এখানে দেখো, এখানে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু আসলে ডুটা জানা দরকার ছিল, কিন্তু ব্রিটিশেরা এটা আনে না। হ্যাভ হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করা হয়, তাহলে আর নতুন করে না, ওরা ওই যে ডু নট, ডাজ নট বা ডিড নট এগুলো আনে না। ওরা যে ভার্বটা আছে হ্যাভ নট, হ্যাজ নট বা হ্যাভ হ্যাজ এগুলোই ব্যবহার করে। ইউ হ্যাভ টু চিলড্রেন, তোমার দুইজন শিশু আছে। হ্যাভেন্ট ইউ, তোমার কি নাই? হি হ্যাজ এ রিস্ট ওয়াচ, তার আছে একটি পানিরোধক ঘড়ি। হ্যাজেন্ট সি না হ্যাজেন্ট হি, তার কি নাই? এইভাবে বাকিগুলো করা হয়েছে। এরপরে যাই আমেরিকান ইংলিশে টেন্স ও সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ডাজ নট, ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহৃত হয়। যেমন ইউ হ্যাভ টু চিলড্রেন, তোমার দুইজন শিশু আছে। ডন্ট ইউ, তোমার কি নাই? এখানে হ্যাভেন্ট ইউ কিন্তু ব্যবহার করে নাই, কারণ এরা হচ্ছে আমেরিকান ইংলিশ। হ্যাঁ, আমেরিকানবাসীরা ওরা হ্যাভ নট ব্যবহার করে না, ওরা যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট এই জন্য ওরা ডু নট ব্যবহার করেছে। আই হ্যাড সাম ম্যাঙ্গোজ, এই যে সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে কিন্তু কোনো ভার্ব নাই, হ্যাড হচ্ছে ভার্ব টু, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এখানে ডিড এসেছে, ডিড নট ব্যবহার করেছে। দেখো হ্যাডের পরিবর্তে এখানে ডিড নট ব্যবহার করেছে, কিন্তু যদি ব্রিটিশ হতো তাহলে এরা এখানে হ্যাডেন্ট ব্যবহার করতো, কিন্তু আমেরিকান নিয়ম বা আমেরিকান রুলস এখানে ডিড নট ব্যবহার করা হয়েছে। ডিড নট বা ডিডেন্ট আই, আমি কি, আমার কি ছিল না, এরকম বিষয়টা বোঝাচ্ছে। এরপরে রুলসে চলে যায় 21 নম্বর, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সাবজেক্টে আই এর অক্সিলারি ভার্ব এম থাকলে ট্যাগ কোশ্চেন অর্থাৎ কোশ্চেন ট্যাগ করার সময় এম প্লাস নট অর্থাৎ এ আই এইন্ট না হয়ে আরেন্ট হয়, অ্যামেন্ট না হয়ে আরেন্ট হবে, অ্যামেন্ট না হয়ে আরেন্ট হবে। এম যোগ নট সমান অ্যামেন্ট না হয়ে আরেন্ট হবে। যেমন আই অ্যাম থার্স্টি, আমি হই পিপাসার্থ। আরেন্ট আই, আমি কি পিপাসার্থ না? কি বিষয়টা আমরা কি পেলাম, যে যদি সাবজেক্টের পরে সাবজেক্টের পরে যদি এম ব্যবহার করা হয়, মূল ভার্ব হিসেবে এম ব্যবহার করা হয়, তাহলে সাবজেক্ট আয়ের ক্ষেত্রে এর জায়গাতে আরেন্ট ব্যবহার করতে হবে, মানে আর ব্যবহার করতে হবে। তাহলে আই অ্যাম থার্স্টি, আই অ্যাম আরেন্ট আই, আমি কি পিপাসার্থ না?
আই অ্যাম প্লেয়িং, আমি খেলতেছি। আরেন্ট আই, আমি কি খেলতেছি না? তাহলে আমরা কি দেখতেছি যে সাবজেক্টের পরে যদি অ্যাম ব্যবহার করা হয়, তাহলে অ্যাম ব্যবহার করা হলে অ্যামের জায়গাতে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আরেন্ট ব্যবহার করব। এটা শুধু অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে, হ্যাঁ বোধক বাক্যে আরেন্ট ব্যবহার করব এবং আই সাবজেক্ট আই হিসেবেই ব্যবহার করা হবে। 22 নম্বর, সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তবে কোশ্চিন ট্যাগ ভার্ব সহযোগে গঠিত হয়। যেমন আই ওয়াজ সিক, ওয়াজেন্ট আই, মানে যে ভার্বটা দিয়ে বাক্যটি গঠন করা হয়েছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো দিয়েই ট্যাগ কোশ্চেন করা হবে। এর জন্য আবার নতুন করে অন্য কোনো ভার্ব আনা হবে না। আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, ওয়াজেন্ট আই। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র, আরেন্ট দে, তারা কি ছাত্র না? সি ইজ নট এ ডক্টর, সে ডাক্তার না। ইজ সি, সে কি ডক্টর? আই অ্যাম বিজি, আমি ব্যস্ত, আরেন্ট আই, আমি কি ব্যস্ত না? এই যে এখানে আয়ের পরে এম ব্যবহার করেছে, এই জন্য আরেন্ট আই, এমের জায়গাতে আরেন্ট আই ব্যবহার করা হয়েছে। এখানে 22টা রুলস আলোচনা করা হয়েছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে পরবর্তীতে আর কোনো ভুল হবে না। যদি মনে না থাকে, আবার পুনরায় ভিডিওটি বারবার দেখলে মনে হয়ে যাবে এবং রুলসগুলো যথাযথভাবে মনে রাখলে আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন ও শেয়ার দিবেন। খোদা হাফেজ।